জামাত জোটের বহুমুখী চাপে তারেক জিয়া এবং নাটকীয়ভাবে জামাতের দাবি মানতে বাধ্য হচ্ছে তারেক রহমান সরকার, বিএনপি সরকার, এবং এতে বিএনপিতে তোলপাড়, বিএনপির অনেকের মনক্ষুণ্ণ। দর্শক দেখেন জামাত কয়ভাবে খেলছে। ইটস স্মার্টনেস অফ জামাত ইসলামী ইন স্পাইট অফ হ্যাভিং সাম উইকনেস। জাতীয় সংসদে জামাত ভূমিকা পালন করছে এবং করবে, সংসদ শুরু হয়ে গেছে, এটা একটা দিক। আবার জামাত এনসিপি স্পষ্ট করেছে তারা রাজপথে সোচ্চার থাকবে প্রয়োজনে, এটা আর একটা চাপ। এবং মিডিয়া অ্যাক্টিভিস্টরা, আমরা যারা নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট সমালোচক, আমরা তো সমালোচনা করছি, এটা আর একটা দিক। এবং জামাত জোটের যারা সংসদে নেই তারা তারেক রহমানের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো বা পার্টি হিসেবে রিলেশন ভালো ছিল, ওই ভালো সম্পর্কের সুযোগে দেখা সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েও এক প্রকার চাপ প্রয়োগ করছে। এর মানে বহুমুখী চাপে রাখার চেষ্টা করছে। এটাই গণতন্ত্র। কারণ চাপে থাকলে সে গণতান্ত্রিক থাকে, আর চাপে না থাকলে সে স্বৈরাচারী হয়ে ওঠে। এবং আমি বিশ্বাস করি এটা শুধু তারেক রহমান, বিএনপি কিংবা হাসিনা না, চাপে না থাকলে জামাতও সেম স্বৈরাচারী হয়ে উঠতো, ফ্যাসিস্ট হয়ে উঠতো। এতে কোনো সন্দেহ নাই। জাস্ট একটু জামাতের এক একজন জেলা আমির, থানা আমিরের যে পাওয়ার, অল্প কিছু টাকা ট্রানজাকশন করার যে পাওয়ার, এতেই এক একজনের মানে ভাব দেখলে টিকা যায় না, মনে করে যে বিশাল কিছু, আসলে তো কিছু না। তো সেখানে রাষ্ট্র ক্ষমতা পেলে যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে, সমালোচনা না থাকে, চাপ না থাকে, তাহলে তারাও ফেসিস্ট হয়ে উঠবে। এটা হিউম্যান নেচার। এই জন্যই গণতন্ত্র। গণতন্ত্রের বিরোধী দল রাখা হয় এই জন্য যে আপনি ফেরেশতাকে ক্ষমতা দিলেও সে এক পর্যায়ে ফেসিস্ট হয়ে উঠতে চাইবে, এই জন্য বিরোধী দল তার লেজ টেনে ধরবে। এই পার্লামেন্টারি ডেমোক্রেসি, ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসির থিওরি, আপনি যদি ডেমোক্রেসি স্টাডি করেন, কেন বিরোধী দল লাগবে, কেন শ্যাডো ক্যাবিনেট লাগবে, এরকম হওয়া তো কথা এটা যে নির্বাচন হবে, একটা ফার্স্ট একটা সেকেন্ড, যে ফার্স্ট হবে সে দেশ চালাবে, যে সেকেন্ড হবে সে বাদ। খেলার হিসাব তো এটা। কিন্তু যে সেকেন্ড হবে সেও থাকবে, এটা কোনো কথা, সেও সরকার বা রাষ্ট্রের পার্ট। গণতন্ত্রে কিন্তু এটা করা হচ্ছে কেন? ওই লেজ টেনে ধরার জন্য, যাতে ফেসিস্ট হতে না পারে, স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তো এই জন্য তারেক রহমান চাপে থাকবেন, ইটস গুড, এটা নেগেটিভ না। তবে জামাত কতটুকু চাপে রাখতে পারছে, এটা হচ্ছে তাদের দায়িত্বে কতটুকু তারা সফল, তার মানদণ্ড। হ্যাঁ, পাচ্ছে। এরকম সংসদের বাইরে এগুলো তো দেখছেন। তার মধ্যে আরেকটা দিক হচ্ছে এবি পার্টি সংসদে যেতে পারেনি। আবার এবি পার্টির সাথে তারেক রহমান অত্যন্ত চমৎকার সম্পর্ক। মুজিবুর রহমান মঞ্জুকে তারেক রহমান অত্যন্ত স্নেহ করেন, শ্রদ্ধাও করেন, অত্যন্ত গুরুত্ব দেন। এবং ব্যক্তিগতভাবে তারেক রহমান এবং মুজিবুর রহমান মঞ্জুর সাথে চমৎকার সম্পর্ক। বিএনপি এক্সপেক্ট করেছিল যে এবি পার্টি জামাতের তাদের সাথে জোটে থাকবে, কিন্তু এবি পার্টি জোটে থাকলে হয়তো একটা সিট দিত বিএনপি। কিন্তু জামাতের সাথে থেকে এবি পার্টি তার ফিউচার রাজনীতি করতে চাচ্ছে। তারা, হ্যাঁ, এখানে বিএনপির সাথে যারা জোটে আছে, বিএনপি একাই ক্ষমতায় আসতো এরকম একটা ভাব। এই জন্য বিএনপির সাথে যারা জোটে আছে তাদের রাজনীতি কিন্তু আসলে শেষ, তারা বনশে হয়ে গেছে। ওই মন্ত্রী হয়েছে ঠিকই, কিন্তু নিজের দল কিন্তু নেই। ভিপি নুরের দল নাই, রাশেদ নাই, কি আছে? কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। ভিপি নুরের দল জাস্ট ভিপি নুর ব্যক্তি, এখানে দলের কোনো অবস্থানই নেই, শেষ। এবং আরো অনেক দল তো নিজেরাই বিলুপ্ত করে দিয়েছে, ববি আজ্জাজ, অমুক তমুক, এদের কোনো দল নাই। তার মানে আসলে কিন্তু এখানে গণতন্ত্র কার্যত ধ্বংস হয়েছে, লস হয়েছে। এখন ওই ববি আজ্জাজদের মতো অথবা ভিপি নুরের মতো একটা মন্ত্রী, একজন এমপি কিন্তু হয়তোবা এবি পার্টি পেত বিএনপির সাথে গেলে, কিন্তু পার্টি হিসেবে এদের রাজনীতি দাঁড়াতো না। এখন এবি পার্টির ফিউচার আছে, তারা চিন্তা করছে তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই জন্য তারা বিএনপির সাথে যায়নি। তারা জানতো হয়তো বা জামাতের সাথে গেলে এমপি হতে পারবে না এবং বিএনপি ক্ষমতায় আসবে, এটা বিশ্বাস এবি পার্টির ছিল। তারপরও তারা জামাতের সাথে থেকেছে, জামাতের কাছে গিয়েছে। কিন্তু বিএনপির সাথে কিন্তু সম্পর্ক ভালো, তারেক রহমান পছন্দ করেন। তো এই জায়গা থেকে যখন তখন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে পারেন। এবি পার্টি যেহেতু সংসদে নেই এবং এবি পার্টির রাজনীতি মোস্টলি পলিসি ভিত্তিক, রাজপথে শক্তি দেখানোর সক্ষমতাও তাদের কম, এজন্য তারা কাগজে কলমে খেলছে এবং ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারেক রহমানকে চাপে রাখার চেষ্টা করছে। এবং এবি পার্টি ইজ স্টিল পার্ট অফ জামাত জোট, এবং 11 দলের জোট ইজ স্টিল এক্সিস্টেড, এবং এটা কন্টিনিউ করতে এবি পার্টিও একমত। এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে লিখিতভাবে 4 দফা সুপারিশ দিয়েছে। এই সুপারিশ মালা গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
দেখেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এবি পার্টির একটি প্রতিনিধি দল। মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রধানমন্ত্রী সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করতে যান তারা। সাক্ষাতে দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তো এই যে বিরোধী দলের জোট সঙ্গীরা এসে অভিনন্দন জানান, এটি তো নতুন বাংলাদেশের একটা সুন্দর কালচার। এবি পার্টি ইজ পার্ট অফ দিস কালচার। এই সময় এবি পার্টি চেয়ারম্যান দলের পক্ষ থেকে এবং ফেনীতে তার নির্বাচনী এলাকার পক্ষে প্রধানমন্ত্রীকে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন। দেখেন, মানে পরাজিত প্রার্থীরা তার এলাকার জন্য কাজ করতে সরকারের কাছে যান, এমনকি প্রধানমন্ত্রীর কাছে যান। এটাও কিন্তু নতুন বাংলাদেশে একটা সাইন। পরাজিত প্রার্থী চুপ করে বসে থাকেন যে কিসের কাজ, এই সরকার কিছু জানে না পারে, মানুষ গালাগালি করে যেন এই সরকারকে নামিয়ে দেয়, কিন্তু না, সরকারের মাধ্যমেই কাজ করাতে তারা দৌড়ঝাঁপ করছে। এতে তো দিন শেষে ক্রেডিটটা সরকার পাবে, তারপরও মানুষ ভালো থাকুক এটা চায়। এটা নতুন বাংলাদেশ। প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য শোনেন। তিনি এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক রাজনীতির উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক নেতৃবৃন্দ জুলাই আগস্টে উত্তাল সময় স্মৃতিচারণা করেন। কত সুন্দর দৃশ্য দেখেন। কিন্তু এর মধ্যে আরো ঘটনা আছে। এই যে দাবি দয়া, এর মধ্যে একটা মজার বিষয় আছে। এবি পার্টির প্রতিনিধি দলে তাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার ছিলেন, সাধারণ সম্পাদক বেশি আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ছিলেন। যে দাবিগুলো তাদের, এক, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে শুরুতে যে বিতর্ক জটিলতা সৃষ্টি হয়েছে তা আইনি ও সাংবিধানিক বিরোধ এড়িয়ে সমঝোতামূলক ও গ্রহণযোগ্য উপায়ে সমাধান করা। এই জায়গায় তো বিএনপি ভেজাল করছে। তো এই জায়গায় এই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এবি পার্টি লিখিতভাবে তারেক রহমানকে চাপ দিচ্ছে যে এটা সমাধান করে ফেলেন। তো এটা ডেফিনেটলি তারেক রহমানকে কিছুটা তার উপর চাপ বৃদ্ধি করছে। এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন, এটা আমাদের টপিক না। দেশে আইন শৃঙ্খলার, এটা খুব ইম্পর্টেন্ট, দেশের আইন শৃঙ্খলার উপর আস্থা ফিরিয়ে আনতে এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সুবিধাজনক সময় একটি যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নতুন সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান সুস্পষ্ট বার্তা দেয়। এই যে যৌথ অভিযান, যেটা নাম এবি পার্টি উচ্চারণ করেনি, কিন্তু বিএনপি নিজেরা নাম দিয়েছে অপারেশন ক্লিন হার্ট। এর মানে সহজ ভাষায় বললে যে বিএনপি কে এবি পার্টি চাপ দিচ্ছে যে আপনারা দ্রুত একটা অপারেশন ক্লিন হার্ট চালান। ওদিকে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে ঈদের পরেই অভিযান চালানো হবে। এখন এই অভিযানে ছাত্রদল যুবদল নাখোশ যে না না, এটা জামাত শিবিরের কথায় বিএনপি অভিযান চালাতে চাচ্ছে, আবার ছাত্রদল বিএনপির লোকজনকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হবে, আমরা এটা মানতে চাই না। এই যে এবি পার্টি লিখিত দাবি জানাচ্ছে, তো এই দাবি তো ঈদের পরে বাস্তবায়ন করবে। তো এতেই বিএনপি ভয় পায় যে এবি পার্টিকে তো বিএনপি অনেকে জামাত বলে। এখন তারা লিখিতভাবে তারেক রহমানের কাছে প্রস্তাব নিয়ে যায় এবং সেই প্রস্তাব বিএনপি সরকার মানে। মজা না? হ্যাঁ, এটা নতুন বাংলাদেশের একটা চমৎকার বৈশিষ্ট্য।